দেখো তোমাদের যেটা হচ্ছে পড়াবো সেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা। ঠিক আছে, আমি লিখছি এখানে চ্যাপ্টারের নাম ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। ঠিক আছে, দেখো কি লেখা আছে, মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, প্রত্যেকটার মানে বলবো। মেজারমেন্ট মানে বুঝতে পারছো, মেজার করা, পরিমাপ করছে। ডাইমেনশনের মানে হচ্ছে মাত্রা। ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল মানে হচ্ছে ভৌত, আর কোয়ান্টিটি মানে হচ্ছে রাশি। এখন দেখতে হবে রাশি কারা। ঠিক আছে, আচ্ছা একটা কথা এই প্রসঙ্গে বলি, যেমন পেনটা আছে না, পেনটা, এই যে পেনটা আছে, পেনটা একটা দ্রব্য। এটা একটা কি দ্রব্য বা একটা বস্তু, অবজেক্ট। এটা একটা অবজেক্ট, বস্তু হতে পারে। আচ্ছা, তাহলে সে রাশি কোনটা? রাশি হচ্ছে এর ব্যাপারে যেগুলো বলবো। কিরকম? এর দাম বললাম, দাম, তাহলে দামটা হচ্ছে এখানে রাশি। এর ভর কত? ভরটা রাশি, পেনটা কিন্তু নয়। পেনের ব্যাপারে যেগুলো বলছে, পেনের ভর কত বললাম, তাহলে ভরটা হচ্ছে রাশি। বুঝতে পারছো? আচ্ছা, আর কি বললাম, পেনটার দাম কত, দামটা একটা রাশি। বুঝতে পারছো? পেনটা কতটা লম্বা আছে, মানে কি জানতে চেয়েছি, দৈর্ঘ্য, এটা একটা রাশি। কথা বোঝা যাচ্ছে? তাহলে দ্রব্য অন্য জিনিস আর রাশি অন্য জিনিস। তা যেটা আমরা চোখে দেখছি এটা কি বলো, দ্রব্য। আর এর ব্যাপারে যখন কিছু জানতে চাইছি সেটা কি, রাশি। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস, যে কোনো জিনিস তুমি দেখো, আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু কি বলতো, প্রত্যেকটা হচ্ছে দ্রব্য। এবং সেই দ্রব্যের ব্যাপারে যখন কোনো জিজ্ঞাসা কিছু করছি সেটা হচ্ছে আমাদের রাশি। কিন্তু ভৌত বলছে, কি বলছে, ভৌত রাশি। ভৌত কথার অর্থ হচ্ছে, মানে ইংলিশে বলছে ফিজিক্যাল, মানে তুমি যেটাকে দেখতে পাচ্ছ, অবজার্ভ করছো যেটাকে তুমি। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ভৌত রাশি। মানে এর ব্যাপারে, যেমন এর দৈর্ঘ্যটা মেজারমেন্ট করছি, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে কি ভৌত রাশি। বুঝতে পারছো? তো এইরকম ভাবে আমরা এই ভৌত রাশিগুলোর পরিমাপ করব এবং তার মাত্রা আমরা দেখব। ঠিক আছে, এবার যদি বলি ভৌত রাশির পরিমাপ করা হয় কার সাহায্যে, তো কার সাহায্য মানে এখানে দুটো প্রশ্ন আসতে পারে। যে এখানে কি কোনো টুলকে জানতে চেয়েছে, টুল মানে দ্রব্য, মানে কোন একটা ভৌত রাশি যদি আমরা পরিমাপ করি, ভৌত রাশির একটা ধরনের দৈর্ঘ্য পরিমাপ করব আমরা, এটা কি একটা বলো, রাশি, ভৌত রাশি অবশ্যই। এই রাশিটাকে যদি আমরা মেজার করতে চাই, পরিমাপ করতে চাই, তাহলে এখানে লাগবে আমার দুটো জিনিস। কি লাগবে? লাগবে এখানে দুটো জিনিস। একটা লাগবে টুল, বা একে আমরা বলি ডিভাইস বা যন্ত্র। আরেকটা কি লাগবে আমাদের, ইউনিট, একক। এটাকে বাংলায় বলি একক, আরেকটা বাংলায় কি বলি আমরা বলো, এই টুলকে যন্ত্র বলতে পারি। ঠিক আছে, এবার দৈর্ঘ্য হলো একটা রাশি যদি হয়, তাহলে ভর কি হবে বলো, ভর একটা কি, একটা ভৌত রাশি। তাহলে এরও কিন্তু দুরকম জিনিস, একটা হচ্ছে টুল, একটা টুল, আর একটা কি বলো, ইউনিট। টুল মানে কি বললাম, যন্ত্র, আর ইউনিটটা কি বলো, একক। এবার প্রশ্ন বলছে ভর কিসে মাপা হয়, ভর কিসে মাপা হয়। তার মানে এখান থেকে এটা টুলকেও জানতে চাইতে পারে বা ইউনিটকেও জানতে চাইতে পারে। কি করে বুঝবো? যদি বলে ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, তাহলে টুলটাকে বলছে। আর ভরকে কোন এককে মাপা হয়, তাহলে কি বুঝবো, ইউনিটকে চেয়েছে। আর যদি বলে ভর কিসে মাপা হয়, এটা মানে কোশ্চেনটাই উজ্জ্বল। ভর কিসে মাপা হয়, তুমি বলবে স্যার দাড়ি পাল্লা, ভুল বলেছে কি, বলেনি। আর ও বলছে স্যার গ্রামে মাপা হয়, ও ভুল বলেছে, বলেনি। তার ভর কিসে মাপা হয় কোশ্চেনটাই মানে উজ্জ্বল আছে। ডিপেন্ড করছে যে টুল জানতে চাইলে সেটা উত্তর আলাদা বেরোবে, আর যদি বলি ইউনিট সেটা আনসার আলাদা বেরোবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো বলো ভর আমরা কিসে মাপি, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। গ্রামে বলি তারাজু, গ্রামে আমরা কি বলি, তারাজু বলি, ওই একই জিনিস। দাড়ি পাল্লা তারাজু একই জিনিস। তো আমরা যেটা বাংলা সেটা ইউজ করবো দাড়ি পাল্লা, তাই তো? আচ্ছা, এবার যদি বলি দৈর্ঘ্য কিসে মাপি তাহলে, না এই টুল বুঝি, টুল, ট্যাপ হতে পারে, ও ঠিক বলছে, ট্যাপ আসে, মানে যেটাকে ফিতে বলি, যেটাকে আমরা যারা রাজমিস্ত্রি যারা কাজ করে, মেশিন,
ঠিক কি না? তাহলে যখন দৈর্ঘ্য বলবো তো টুল হলে হয়ে যাবে ফিতে বা ফিতা বা টেপ বলি আমরা একে, ঠিক? যদি বলি ইউনিট, আচ্ছা মিটারে, এটা বলছে মিটারে। যদি বলি সেমিতে হবে না? সেমিতেও হবে, মিটার হতে পারে, সেমি হতে পারে। কেন ফুট হবে না? ফুটে হতে পারে, হতে পারে কি পারে না? হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এটা মিটার কেন, এটা কিমি হতে পারে। ডিপেন্ড করছে যে দৈর্ঘ্যের মানটা কতটা আছে। ওকে ফাইন। তাহলে ভর, তাহলে ভর মাপে কিসে বললাম? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা, তাই তো? বা একে আমরা কি বলি? কমন ব্যালেন্সও বলি বা কমন স্কেলও বলি, ঠিক আছে? আর যদি বলি ইউনিট, গ্রামে মাপি, কেজিতেও মাপতে পারি, আর পাউন্ডে মাপতে পারি। কিসে? পাউন্ডে মাপতে পারি। হ্যাঁ, কুইন্টালও হতে পারে, তবে কুইন্টালটা আমাদের প্রচলিত এক। কেন বলছি? দেখো, অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পাচ্ছ মিটার নিয়েছি, সেমি নিয়েছি, ফুট নিয়েছি, আর কি নিয়েছি? গ্রাম, কিগ্রা, পাউন্ড নিয়েছি। এইখানে যে এককগুলো আমরা নিয়েছি, তিন রকম মান থেকে নিয়েছি আমরা। কিরকম ওটা আমরা বলছি একটু পরে। তার আগে আমরা একটু দেখে নেব, যখন আমরা ভর যখন নিচ্ছি, এ বললাম পেনটার ভর কত, পেনটার ভর কত বললাম, তোমরা বললে যে পেনটার ভর স্যার ওই 20 গ্রাম, ফর এক্সাম্পল 20 গ্রাম। তাহলে পেনটার ভর যখন তুমি বললে, তো ভর বললে 20 গ্রাম। তাহলে এই গ্রাম কথাটা যদি আমি উজ্জ্ব রাখতাম, শুধু বলতাম ভর হচ্ছে 20, মান কি পেতাম? এক্সাক্ট মান পেতাম না। এই কথাটা হচ্ছে অনর্থক, এর কোনো মিনিং দাঁড়ায় না। যদি মিনিং না দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এই যেটা আমরা পাচ্ছি সেটা মানে বলাটাই অনর্থক। তাহলে এই গ্রাম ছাড়া যেমন এই 20-র কোনো মানে দাঁড়ায় না, তাহলে এই পুরো রাশিটাকে লিখতে হলে দুটো আমার এখানে এলিমেন্ট দরকার। একটা রাশি তো নাকি? রাশি তো, একটা রাশিকে লেখার জন্য মিনিমাম দুটো এলিমেন্ট দরকার, একটা হচ্ছে নাম্বার, একটা কি বলো? ইউনিট। তাহলে এই যে রাশিটা পাচ্ছি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি বলতে পারি এটাকে আমরা, ভৌত রাশি ইকুয়াল টু বলতে পারি পুরো একটা কি সংখ্যা। তাহলে এখানে লিখবে এটা সংখ্যা বা সাংখ্য মান, একটা ভ্যালু। এটা লেখা হবে সাংখ্য মান, সাংখ্য মান ইনটু বলতে পারি কি একক, যেহেতু বাংলায় বলছি একক। তাহলে এইটা হয়ে গেল আমাদের একটা ফর্মুলা, ভৌত রাশি ইকুয়াল টু সাংখ্য মান ইনটু একক। এবার পরীক্ষায় এটা কি করতে পারে? একটু চেঞ্জ করতে পারে। কিরকম? তোমাকে বললো যে যদি ভৌত রাশিকে এক্স মনে করা হয়, সাংখ্যমানকে ওয়াই মনে করা হয়, আর একককে জেড মনে করা হয়, তাহলে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে সম্পর্ক কি? তাহলে পরীক্ষায় তুমি লিখবে এক্স ইকুয়াল টু ওয়াই জেড। তো প্রথম অপশন এরকম থাকবে, কোনো মানে নাই। অপশন এরকমও থাকতে পারে যে ওয়াই ইকুয়াল টু এক্স বাই জেড থাকতে পারে। এর মানেও কিন্তু কি বোঝাচ্ছে? আলটিমেটলি সেম বোঝাচ্ছে। তো একটু দেখে নেবে যে প্রত্যেকটা রাশিকে মানে প্রত্যেকটা মানকে বসিয়ে যেন এই মানগুলো যেন স্যাটিসফাই করে এই ইকুয়েশনটাকে, তবে এটা আনসার সঠিক হবে। আর এটাও সঠিক, এটাও সঠিক, এরকম একটা লেখা থাকবে। একটু লিখে নাও এটা, এটা প্রথম কোশ্চেন। তো এই হচ্ছে আমাদের তাহলে মোটামুটি একটা আইডিয়া। তাহলে স্যার আপনি বললেন ভৌত রাশি, যেগুলো আমরা রাশিগুলো আমরা কি করছি? মেজার করছি। মানে আমরা এই যে মেজার করলাম না, যেমন ভরটা একটা কি রাশি, একে আমরা মেজার করতে পারলাম, মাপতে পারলাম। কত হলো? 20 গ্রাম। তো যাকে মাপা যাবে না তারা ভৌত রাশি হবে না। তোমাকে বললাম গন্ধ, কি বললাম? গন্ধ। তো এবার গন্ধকে আমরা মাপতে পারবো? গন্ধ কতটা বা কিছু মাপা যাবে না, তাহলে এই গন্ধটা কিন্তু ভৌত রাশি হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ, সেরকম ভাবে গন্ধ, বর্ণ, এগুলো কিন্তু মাপতে পারবো না। যে কতটা বর্ণ বলা যাবে? বলা যাবে না। যেগুলো সংখ্যা, এই যে সাংখ্য মানটা আসছে না, যদি সাংখ্য মানটা আনতে পারো তবেই হবে সেটা ভৌত রাশি, না হলে ভৌত রাশি হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা ফাইন। তাহলে এখন এই যে রাশিটা পেলাম, ভৌত রাশি ইকুয়াল টু হচ্ছে সাংখ্য মান ইন্টু একক, এটা আমাদের জানা হয়ে গেল। ঠিক আছে, এবার একটু দেখে নেব
যেগুলো আমরা রাশির আমরা পেলাম, একক পেলাম। আমি কখনো বললাম ভরের ক্ষেত্রে, আমি কখনো বললাম কি বললাম, গ্রাম বললাম, কখনো কি বললাম, কিগ্রা মানে কিলোগ্রাম, তাই তো, এটা বললাম, কখনো বললাম পাউন্ড বললাম, বলেছি। আচ্ছা, হ্যাঁ বলো। পাউন্ড, পাউন্ড। কখনো কখনো আমরা কি করলাম, যেমন দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে, যখন দৈর্ঘ্য মাপলাম, কখনো বলছি আমরা সেন্টিমিটার, তাই তো, কখনো কি বলছি, মিটার বলছি আমরা, কি বললাম, মিটার বললাম। আর কখনো কি বলছি বলো, ফুট বলছি আমরা, বলছি। আচ্ছা, এবার যদি সময়টা বলি আমরা, সময়, সময় কিসে মাপি, সেকেন্ডে মাপি, সময় কিসে মাপি বলো, সেকেন্ডে মাপি, ঠিক আছে, সময় সেকেন্ডেই মাপি। আরো অনেকগুলো আছে এখন, যেমন ঘন্টা হতে পারে, হতে পারে মিনিট, হতে পারে, হতে পারে আরো অনেক কিছু আছে এখন। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ডটাকে নিয়েই ধরে আমরা চলবো, ঠিক আছে। এবার বক্তব্য হচ্ছে যে যখন মান যখন ছোট হবে, তখন আমরা ছোট ইউনিট নেব, তাহলে গ্রাম নেব, সেমি নেব, সেকেন্ড নেব। যদি ইউনিটটা বড় হয়, সংখ্যাগুলো বড় হয়, তাহলে আমরা কি নেব, বড় ইউনিটকে নেব আমরা, ঠিক আছে। এখান থেকে তোমাকে বললাম কলকাতার ডিস্টেন্স কত, তুমি নিশ্চয়ই এই সেমিতে বলবে না, নিশ্চয়ই তুমি মিটারেও বলবে না, তুমি বলবে কিমিতে বলবে। তাহলে ওটা মানে সেই সাংখ্য মানের উপর ডিপেন্ড করে আমরা এককে নেব। এখন বক্তব্য হচ্ছে, এই যে দেখো গ্রাম, এটা সব থেকে ছোট ইউনিট, মানে আমাদের এই হিসেবে আমরা দেখতে পাচ্ছি গ্রামটা ছোট, সেমিটাও ছোট, আর সেকেন্ড তো সবার জন্য সেকেন্ডই আছে। তাহলে দেখো গ্রামে প্রথম জি আছে, সেমিতে প্রথমে সি আছে, আর সেকেন্ডে এস আছে। এই ছোট ছোট ইউনিটগুলো, প্রথম ইউনিটটা মানে প্রথম টার্মগুলো নিয়ে নাম হচ্ছে সিজিএস ইউনিট। তাহলে সেই সিজিএস হচ্ছে সব থেকে ছোট ইউনিট, ছোট ইউনিট। এই সিজিএস গুলো কোথেকে এসেছে তাহলে বললাম, বলো, গ্রাম, সেমি আর সেকেন্ড থেকে এসছে। তো বুঝে গেলাম তাহলে, যখনই বলবে কোনো একটা রাশি বললো, ভৌত রাশি বললো, দিয়ে বলছে এর সিজিএস একক লেখো, এর মানে তোমাকে বুঝে নিতে হবে গ্রাম, সেমি, সেকেন্ড থাকবেই। বুঝে গেছো? আচ্ছা, এবার তাহলে স্যার কিগ্রা আছে, তো কিগ্রা বলো, কি আছে বলো, প্রথমটা কি আছে, কে আছে নিশ্চয়ই, কে আছে। মিটার আছে, তাহলে এম আছে। আরটা কি সেকেন্ড, কি আছে বলো, এস আছে, তাহলে এম কে এস। এই এম কে এস যে পদ্ধতি, এর আরেকটা নাম হচ্ছে এস আই। এস আই মানে কি, ইন্টারন্যাশনাল সিস্টেম। কি বললাম, ইন্টারন্যাশনাল সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম, এর মানে হচ্ছে আন্তর্জাতিক প্রথা বা নিয়ম। তাহলে আন্তর্জাতিক কেন বলছে, কারণ এই নিয়মটা সমগ্র দেশ জুড়ে মানছে, সমগ্র দেশ জুড়ে মানছে, ঠিক আছে। সে তুমি ইন্ডিয়ায় থাকো আর তুমি বাংলাদেশ থাকো, তা প্রত্যেকটা জায়গায় যেহেতু বলছে ইন্টারন্যাশনাল, তাই নাম দিয়েছে এসআই। কার ওপর নাম, এম কে এস। তাহলে এম কে সিস্টেমটার নামই হচ্ছে এসআই সিস্টেম। ক্লিয়ার আশা করি, ফাইন। তাহলে এইটাকে ওরা বেশি মানছে। তাহলে আমাদের সিলেবাসে যদি কোশ্চেন আসে, সিজিএসটা খুব কমই দেয়, এসআইটাই বেশি দেয়। তোমরা দেখেছো মাধ্যমিকে, যে কোনো যখন একক আসে পরীক্ষায়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এসআইটাই দেয়। কিন্তু আমরা ফিজিক্সে সিজিএস এরও কাজটা করব, ফাইন। এবার দেখো লেখা আছে পাউন্ড, ফুট, আর একটা হচ্ছে আমাদের সেকেন্ড। তো একে আমরা বলছি এফ পি এস। এফ থেকে কি বললাম, ফুট, পি থেকে পাউন্ড, আর এস থেকে সেকেন্ড। তাহলে এই এফটিএস যে পদ্ধতি, এই পদ্ধতি আমাদের এখানে চলে না, বা চললেও খুব কম। যখন দেখবে মানে কেউ যদি কোনো বাড়ির ঘর বানায়, দেখবে যখন বড় বড় ট্রাকে যখন বালি কেনে, বালি, তো যখন বালি কেনে তখন কিন্তু ওরা একটা কথা বলে, সেফটি বলে। কি বলে, সেফটি বলে, কি বলে না, যে এত সেফটি বালি আমি নেব। দেখবে যে একটা যখন গাড়িতে যখন নিয়ে আসে, একটা লরি আসে মনে করো, তো যেটা লরিটা আছে, তো দেখবে এমন থাকে লরিটা, মানে পেছনের যে এটা আছে,
মানে কন্টেনারটা এমনি থাকে কিনা, লরির পিছনে কন্টেনার। এবার দেখো এর কি এটা আছে দৈর্ঘ্য, এটা কি আছে প্রস্থ, এটা কি উচ্চতা। তাহলে কটা পেলাম ডাইমেনশন, তিনটে পেলাম। যেহেতু তিনটা পেলাম তো তিনটাকে আমরা কি বলি, কিউব বলি। তোমরা জানো ভালো করে যে যখন আমরা এরকম একটা, এটা কি ঘনক, তো ঘনক না মানে আয়ত ঘন, এটা আয়ত ঘন বা সমকোণী চৌকোণ প্যারালেলোপাইপড। তো এর ক্ষেত্রে যদি আমরা ভলিউম বের করি, তো এর যখন ভলিউম বের করছি আমরা, তোমরা জানো ফর্মুলা হচ্ছে কি বলো, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে এটা যদি এল হয়, এটা বি, এটা এইচ, তাহলে এল বি এইচ। তাহলে এল এর একটা মান আছে, এল এর যে মান আছে, ধরে নাও ফর এক্সাম্পল এটা আছে মনে করো 10 ফুট, 10 ফুট দিলাম মনে করো 10 ফুট, এফটি মানে ফুট, বি মানে চৌড়া আছে কত 5 মনে করো, তাহলে ইন্টু 5 ফুট, আর হাইটটা কত 4 মনে করো 4 ফুট। তাহলে দেখো তো 10 ইন্টু 5 ইন্টু 4 কত হচ্ছে বলো, 10×5 = 50, 200, 200। এবার দেখো এখানে ফুট 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 তিনটে যদি গুণ করি তো ফুটের পাওয়ার 3 মানে ফুট কিউব। এই ফুট কিউবটাকে, এই কিউবকে ওরা কিউব বলে, মানে এরকম বলে 200 কিউব ফুট। এই কিউবটা না লিখে শুধু সি লেখে, সি এফ টি, একসঙ্গে বলি সিএফটি, আমরা শুনতে পাই সেফটি। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এখান থেকে এতটুকু বুঝতে পারলে যে এই যে ফুটের প্রচলনটা কোথাও কোথাও আছে বলে আমাদের কি হয়, এই মানে এই যে আছে এফপিএস পদ্ধতি কখনো কখনো দেখা যায়। বুঝতে পেরেছো? যখন বাড়িঘর বানায় তখন কিন্তু ফুটের কিন্তু কথাটা আসে যে হ্যাঁ এই লম্বা এত ফুট, চওড়া এত ফুট, তো এত স্কোয়ার ফুট। যখন ছাদ ঢালাই করে 600 স্কোয়ার ফিটের বাড়ি হচ্ছে বা 900 স্কোয়ার ফিট, বলছে কি বলছে না, মানে কেন বলছে স্কোয়ার ফিট, স্কোয়ার মানে হচ্ছে বর্গ, বর্গ মানে কি লেন্থ আর ব্রেথ, এখন তো হাইট থাকে না কিছু ছাদের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? তো সেই রকম ভাবে আমরা এফপিএস পদ্ধতি কখনো কখনো দেখতে পাবো, কখনো দেখতে পাবো না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এমকেএস বা এসআই সিস্টেমটা আমরা দেখবো। বুঝতে পেরেছো? এগুলো লিখবে কি, এগুলো লিখবে তো লেখো, আর না লিখলেও কোনো ব্যাপার নেই। তাহলে একটা সিজিএস বললাম, একটা এমকেএস বললাম, আর একটা বললাম এফপিএস। তাহলে আমাদের গল্প হচ্ছে কি নিয়ে, একক নিয়ে, হয়েছে? আচ্ছা, আমরা যেগুলো একক পেলাম মানে একটা হচ্ছে সিজিএস, একটা এসআই, আর একটা হচ্ছে এফপিএস, তাই তো? ঠিক আছে, এবার আমরা দেখে নেব যেগুলো একক পাচ্ছি আমরা, যেমন ভর রাশি, ভরের একক হচ্ছে গ্রাম, দৈর্ঘ্য হচ্ছে সেমি, সময় হচ্ছে সেকেন্ড। এই এককটা যে আছে, এই এককটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ, এ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। মানে গ্রামটা যে আছে এ একাই একা, মানে এ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। কিন্তু যদি আমি ভর রাশিটা না নিয়ে অন্য কোনো একটা রাশি নিলাম, চলো একটা উদাহরণ দিই। একটা ধরো রাশি নিলাম আমি, কি নিলাম, একটা রাশি নিচ্ছি আমি গতিবেগ। বলো আগে আগে বললো এটা রাশি হবে কি হবে না? হবে। কেন? এটা আমরা মাপতে পারি যে হ্যাঁ গাড়িটার গতিবেগ হচ্ছে 40 কিমি/ঘন্টা। তাহলে এর যখন আমরা বলছি যে 40 কিমি/ঘন্টা বলছি, তাই তো, 40 কিমি/ঘন্টা, তাহলে সেক্ষেত্রে দেখো এটা সাংখ্যমান, এটা কি একক। তাহলে এই যে এককটা আছে মানে গতিবেগের যে এককটা, সেই এককটা দেখো একা স্বয়ংসম্পূর্ণ নয়। এই এককটা তৈরি হয়েছে দুটো রাশি নিয়ে, সরি দুটো একক নিয়ে। একটা নিয়েছে কার একক, দৈর্ঘ্যের একক নিয়েছে একটা, একটা নিয়েছে কার একক দৈর্ঘ্যের, আর একটা নিয়েছে সময়ের একক। তাহলে এটা নিয়েছে দৈর্ঘ্যের একক, আর এটা নিয়েছে সময়ের একক। সে ঘন্টা হতে পারে, ওটা অন্য জিনিস, কিন্তু এটা সময়ের একক আছে। তাহলে যেহেতু গতিবেগ রাশিটার একক বের করার সময় দেখলাম দুটো একক নিয়ে এই এককটা তৈরি হয়েছে, তাহলে এটা কি আর মৌলিক থাকলো না লব্ধ হয়ে গেল? লব্ধ, লব্ধ মানে যৌগিক, জোর হয়ে গেছে, মানে বিভিন্ন রকম জুড়ে গেছে একসঙ্গে। তাহলে এখানে দুটো, তার মানে একটা দৈর্ঘ্যের একক আছে, একটা আছে সময়ের একক, দুটো মিলে হয়েছে, তাই আমরা গতিবেগের যে এককটা তাকে আমরা স্বয়ং সম্পূর্ণ বলতে পারি না, এটা অন্যের উপর ডিপেন্ডেন্ট। কার উপর? একটা দৈর্ঘ্যের উপর আর একটা সময়ের উপর। তাহলে এই যে গতিবেগের এককটা এটা হচ্ছে লব্ধ একক। তাহলে স্যার এই যে দৈর্ঘ্যটা একে কারোর উপর ডিপেন্ডেন্ট না একা স্বয়ং সম্পূর্ণ?
এ একা স্বয়ং সম্পূর্ণ, এ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক একক বা মূল একক বা প্রাথমিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে এখানে কতগুলো আমাদের আছে ইউনিট যেগুলো ফান্ডামেন্টাল? তিনটে। একটা ভর, দৈর্ঘ্য, সময়। আমার বোর্ডে আছে সেগুলো থেকে বলছি, কিন্তু ওভারঅল বললে পরে 7খানা আছে টোটাল মূল একক বা ফান্ডামেন্টাল ইউনিট বা মৌলিক একক। তার মধ্যে 3টা লেখা হয়ে গেছে, আরো 4টা লেখা বাকি আছে। ওরা কারা আমি লিখে দিচ্ছি। তাহলে কথা বুঝছো কি বুঝছো না? হ্যাঁ, যেমন দেখো 3টা হয়ে গেছে, এটা 1 2 3 4। যদি 4 নম্বরে আমি বলি, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা, তোমরা বলো যে তড়িৎ প্রবাহ মাত্রাকে তোমরা কি দিয়ে লিখতে? আই দিয়ে লিখতে। আর এর যে এককটা কি ছিল বলো তো? অ্যাম্পিয়ার। কি ছিল? অ্যাম্পিয়ার। অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ার একটা ব্যক্তির নাম ছিল। অ্যাম্পিয়ার একটা ব্যক্তির নাম, সেই ব্যক্তির নাম অনুসারে আমরা নাম রাখছি অ্যাম্পিয়ার। যেমনি নিউটন, বলছি কার একক? বলের একক। তো নিউটন একজন বিজ্ঞানীর নাম, স্যার আইজাক নিউটন, তার নাম থেকে নিউটনটা এসেছে। এরকম কিছু কিছু জিনিস আমরা ওই ব্যক্তির নাম থেকে জিনিসগুলো নিয়েছি আমরা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা একক হচ্ছে কি? অ্যাম্পিয়ার। ফাইন। নাম্বার 5, তাপমাত্রা। তাপমাত্রা বলতো এই তাপমাত্রাকে আমরা কি দিয়ে লিখি বলো দেখি? হ্যাঁ, টি দিয়ে লিখি। ঠিকই বলি, টি দিয়ে লিখি। তাহলে বলো এই তাপমাত্রার যে ইউনিট কি দিয়ে লিখি আমরা আগে? শোনো, ডিগ্রি সি হতে পারে, ডিগ্রি হতে মানে এফ হতে পারে, আরটা হতে পারে কেলভিন হতে পারে। ডিগ্রি সি হতে পারে, ডিগ্রি ফারেনহাইট হতে পারে, বা কেলভিন হতে পারে। বলো এখানে কোনটা ইউনিট হচ্ছে এসআই? কেলভিন। কেলভিনটা এসআই। মনে মনে পড়ছে কি মনে পড়ছে না? তোমরা জানো ভালো করে, যখন তোমরা পড়ছিলে চার্লসের সূত্র, সেখানে কিন্তু কেলভিন একটা স্কেল দিয়েছিল, যে স্কেলে ওর যে মানে স্টার্টিং পয়েন্ট 0 কেলভিন, ওই 0 কেলভিনের মানটা আমাদের যে সেলসিয়াস স্কেল সেখানে কত? -273। মনে পড়ছে কি পড়ছে না? তাহলে সেক্ষেত্রে এই কেলভিন স্কেলের মান নেগেটিভ হওয়া সম্ভব নয়। কেন? অত নিম্ন তাপমাত্রা যাওয়াটাই অসম্ভব। আর ওই তাপমাত্রায় গেলে গ্যাস আর গ্যাস থাকবে না, লিকুইড হয়ে যাবে। ফাইন। তাহলে এই যে পেলাম তাপমাত্রা, তাহলে বলো তো এই যে আমি কে লিখছি বা কেলভিন লিখছি, ঠিক আছে? তাহলে এই মানটা কি কারোর উপর ডিপেন্ড হয়ে আছে? ও তো স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ আছে। তাই এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে, তাহলে কি বলো, মৌলিক রাশি, সরি মৌলিক একক বা প্রাথমিক একক বা মূল একক। বলো তো তাহলে ডিগ্রি সি আর ডিগ্রি ফারেনহাইট, তাহলে এরা এরা কোন আছে? সিজিএস না এসআই আছে? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের প্রচলিত একক, এসআইটা হচ্ছে আমাদের কেলভিন। বুঝতে পেরেছো? ওকে, ফাইন। নাম্বার 6, পদার্থের পরিমাণ। তোমরা বলো তো, এই ক্লাস 10-এ তোমরা পড়েছো, একটা চ্যাপ্টার ছিল অ্যাভোগাড্রোর সূত্র, মনে পড়ছে? তো অ্যাভোগাড্রোর সূত্র কি ছিল বলো তো দেখি? হ্যাঁ, তো সেই অণুর যে পরিমাণটা কি দিয়ে লিখছিলাম? এন দিয়ে লিখছিলাম। এন হচ্ছে নাম্বার অফ মোল। তাহলে মোল হচ্ছে কি? পদার্থের পরিমাণ। কি বলো? মোলটা কি তাহলে? পদার্থের পরিমাণ। একে আমরা লিখছি মোল, MOL, মোল। এটা হচ্ছে ইউনিট, পদার্থের পরিমাণ। আরেকটা হচ্ছে কি বলতো? লুমিনাস ইন্টেন্সিটি, বা একে আমরা বলি দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য বা ইংলিশে বলছে লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস কথার মানে হচ্ছে আলো, ইন্টেন্সিটি মানে তীব্রতা। তা আলোর যে তীব্রতা তাকে বলছি দীপন প্রাবল্য। দীপ, দেখো দীপ মানে কি? ওই যে আলো। দীপন প্রাবল্য মানে আলোর তীব্রতা বা লুমিনাস ইন্টেন্সিটি। একে আমরা লিখি, বা এর যে এককটা সেটা হচ্ছে ক্যান্ডেলা। লেখা হয় সি আর ডি দিয়ে, ক্যান্ডেলা। তাহলে 7টা পেয়ে গেলাম না?
এই 7টা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিটস। ফান্ডামেন্টাল ইউনিটস বা মূল একক বা মৌলিক একক। ঠিক আছে, তাহলে তোমরা বলো তো একটু, যে ফান্ডামেন্টাল রাশি এরা না একক? এই যে এরা হচ্ছে রাশি, এইগুলো হচ্ছে একক, তাই তো? এগুলো তো রাশি, এগুলো সব, এগুলো কি একক? রাশি কেন? এদেরকে মাপতে পারছি তাই। এরা হচ্ছে একক। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে তোমাকে যদি বলা হয় যে গতিবেগ বললাম, তোমাকে বললো পৃষ্ঠ টান, এটা তাহলে কোন রাশি? মানে আহ, লব্ধ রাশি না মৌলিক রাশি? লব্ধ রাশি। আর ইউনিটটা লব্ধ ইউনিট। বুঝে গেছো আশা করি? ফাইন। চলো এবার আমরা দেখে নেব কয়েকটা রাশির একক এবং মাত্রাগুলো দেখে নেব। ঠিক আছে, একক হচ্ছে নিউটন পার মিটার, বল বাই দৈর্ঘ্য, গতকাল বলেছিলাম। দেখো তাহলে আমরা ভৌত রাশির যেটা হচ্ছে পরিমাপ জানলাম, মাত্রা জানবো এবারে। দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে লিখি? লেন্থ বলি একে, আমরা একে বলি লেন্থ। ঠিক আছে, প্রস্থ আছে না, প্রস্থ, এটাকে আমরা লেন্থই বলবো। ঠিক আছে, উচ্চতা, এটা একটা লেন্থ এক প্রকারের, সে নাম হাইট হতে পারে, কিন্তু হাইটটা এক প্রকারের লেন্থ। তাহলে এর দৈর্ঘ্যের আমরা মাত্রা লিখবো বা ডাইমেনশন লিখবো এল। আছে ইনিশিয়াল এল, তাহলে এল হচ্ছে এর মাত্রা। আর এখানে মাত্রা লেখার নিয়ম হচ্ছে থার্ড ব্র্যাকেটে লিখতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ডাইমেনশন। আচ্ছা, যদি বলি একক বলি, এটা ডাইমেনশন লিখি এখানে, ডাইমেনশন বা মাত্রা। যদি বলি একক, একটা হচ্ছে সিজিএস, আরটা হচ্ছে এসআই। ওকে, তাহলে বলো দৈর্ঘ্য আমরা যদি মাপি সিজিএস এ, দেখো সি মানে তো সেন্টিমিটার, তাহলে এখানে হবে সেমি। সিএম লিখছে সেন্টিমিটার। আর যেটা এসআই তে মিটার। নাম্বার 2, ভর, ভরকে ইংলিশে কি বলি আমরা? মাস, এম এ ডবল এস, মাস। যেহেতু মাস বলছি, প্রথম অক্ষরটা এম আছে, তাহলে ডাইমেনশন এম। তাহলে বলো এর একক কি হবে? দেখো লেখা আছে জি, জি মানে কি? তাহলে ও গ্রাম, শুধু স্মল জি, আর কিছু লিখতে হবে না। ঠিক আছে, এম লেখা যাবে না, জি এম লেখা যাবে না, শুধু জি। বলো এসআই তো কি বলো তাহলে? কিলোগ্রাম। তা কেজি, কে থেকে কিলো, জি থেকে গ্রাম, কেজি। ফাইন। সময় কি বলে ইংলিশে? টাইম। তো যখন টাইম বলছি, তার প্রথম অক্ষর টি আছে, টি, ডাইমেনশন টি। ঠিক আছে, একক, দেখো লেখা আছে এস মানে সেকেন্ড, জাস্ট একটা এস, আর কিচ্ছু লিখতে হবে না। ঠিক আছে, অনেকে এস ই সি লেখে, লিখতে পারো, কোনো ব্যাপার নেই। এস ই সি অনেকে লেখে, কিন্তু লেখা দরকার নাই, শুধু এস দিলেই হয়ে যায়। শুধু এস দাও, দরকার নেই, শুধু এস। আর এসআই তো এস। সিজিএস এসআই দুটো একই ইউনিট টাইমের ক্ষেত্রে, শুধুমাত্র সেকেন্ড। ক্লিয়ার আশা করি? হুম। নেক্সট, এবার ধরো চলে আসছে, দেখো মেইনলি এই যে দৈর্ঘ্য, ভর আর সময়, এই যে তিনটে আছে এরা বেসিক ইউনিট। এই বেসিক তিনটে ইউনিটকে কাজে লাগিয়ে আমরা এবার লব্ধ যেগুলো ইউনিট সেগুলো আমরা বের করব। যেমন প্রথম বলছি ক্ষেত্রফল। ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে ইংরেজিতে কি বলে আমরা? এরিয়া বলি, অনেকে সারফেসও বলে। সারফেস মানে ক্ষেত্রফল, আর এরিয়া মানে ক্ষেত্রফল। তো এটাকে তোমরা এস লিখতে পারো। এটা দেখো, এটা বড় ব্যাপার না, এটা না লিখলেও চলবে। ঠিক আছে, লিখতে পারো এরিয়া, কোনো ব্যাপার না। তাহলে দেখো, তাহলে এই ক্ষেত্রফলের যে মাত্রা, তুমি কিন্তু এ লিখতে পারবে না। আবার তুমি যে বলবে স্যার, এখানে আপনি বললেন স্যার দৈর্ঘ্য মানে এল, তখন এল হলো, এখানে স্যার এম হয়েছে, টি হয়েছে, তাহলে এ হবে না, এ হবে না কেন? এরা ছিল মৌলিক,
তাই তো? এ তো মৌলিক নয়, যৌগিক, এদেরকে নিয়ে তৈরি হচ্ছে না? তাহলে এদেরকে নিয়েই তৈরি হবে এই মাত্রা। কথা বুঝলে? তাহলে ক্ষেত্রফল যে আছে, যদি এর মাত্রা চাও তাহলে তোমাকে জানতে হবে ক্ষেত্রফলের রাশিটা কি জানতে হবে তোমাকে। তোমরা বলো আমাকে, এই ঘরটার মেঝে আছে, যদি এর ক্ষেত্রফল বের করতে চাও তাহলে ঘরের যদি ক্ষেত্রফল, বা এটা একটা আয়ত ক্ষেত্র আছে, এর তুমি ক্ষেত্রফল বের করবে। এটা মনে করো লেন্থ, এটা ব্রেথ, ঠিক? বা এটা কত আছে মনে করো, এটা আছে 10 মিটার আর প্রস্থ 5 মিটার। তো কত হবে এরিয়া? 50 কি মিটার স্কোয়ার, তাই তো? তাহলে যখন তুমি ডাইমেনশন লিখবে, তাহলে মিটারটা যে আছে, এটা এটা কি দৈর্ঘ্য না লেন্থ? তো তাহলে এল, তাহলে এটা এল তার স্কোয়ার, তাহলে এর মাত্রা হয়ে যাবে এল স্কোয়ার। কথা ক্লিয়ার? কারণ যেহেতু ক্ষেত্রফল মানে কি, দুটো লেন্থ আমি গুণ করছি, আর দুটো দৈর্ঘ্য আমি গুণ করছি। সেটা প্রস্থটা অন্য জিনিস, কিন্তু এক প্রকারের লেন্থ, প্রস্থটাও এক প্রকারের লেন্থ, কিন্তু সব লেন্থ, তাহলে সেক্ষেত্রে এল স্কোয়ার। তাহলে বলো, তাহলে দেখো লেখা আছে একক, তাহলে দেখো দুটো যদি এল হয় তার মানে দুটো তাহলে কি সেমি, তাহলে দুটো সেমি কি লিখবো, স্কোয়ার দেবো তাহলে। আর যদি বলি এসআই তাহলে কি বলো, মিটার স্কোয়ার। হয়েছে ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি একই রকম ভাবে আমরা বের করি আয়তন, আয়তন, তাহলে আয়তন মানে কি, ভলিউম, ইংলিশে কি বলে, ভলিউম। ফাইন। তো ভলিউম কার হয়, যেসব বস্তু 3D, মানে যাদের 3টে ডাইমেনশন মিনিমাম, একটা দৈর্ঘ্য থাকবে, প্রস্থ আর উচ্চতা, 3টা না থাকলে ওটা 3D হবে না। তাহলে 3D বস্তুর ক্ষেত্রে একমাত্র আয়তন হয়। এই মেঝেটার কোনো আয়তন নাই, ঘরটার আয়তন আছে। তাহলে যখন আয়তন দরকার, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো গুণ। তার মানে কি এল গুণ বি গুণ এইচ, এটাও একটা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, মানে আলটিমেটলি এল এর মাথায় 3। এটা বোঝা গেল? তাহলে আয়তন হয়ে যাবে এল কিউব। ওকে, তাহলে বলো, বলো একক বলো, ইউনিট, সেমি কিউব। দেখো 3 আসছে যেহেতু সেমি কিউব, আর এসআইটা মিটার কিউব। ফাইন। তাহলে ক্ষেত্রফল পেলাম, আয়তন পেয়ে গেলাম। এবার তোমরা আমাকে বের করে দেখাও ঘনত্ব। ঘনত্ব বলো, ঘনত্বকে কি বলে ইংলিশে? ডেনসিটি। কি বলে? ডেনসিটি। আচ্ছা, এই ইংলিশ টার্মগুলো এই জন্যই বলছি, যখন আমাদের নেক্সট ক্লাসগুলো শুরু হবে, বাংলা টার্মটা ধীরে ধীরে কমবে, ইংলিশগুলো বেশি করে বলবো, সেজন্য এখন থেকে ইংলিশটাকে লিখে দিচ্ছি। ডেনসিটি মানে ঘনত্ব। তো ডেনসিটি কাকে বলা হয়? ডেনসিটি কাকে বলে? ডেনসিটি মানে ঘনত্ব। ঘনত্ব কথার মানে হচ্ছে কোনো একটা পদার্থ কতটা গাঢ় আছে, কতটা ঘন আছে। ঘনত্ব মানে কতটা ঘন আছে। তো ঘন মানে কি, একক আয়তনের পদার্থ কতখানি ওর ভর আছে, একক আয়তনের জায়গাটাতে ওর কতটা ভর আছে। যদি ভর বেশি হয় তো ঘন বেশি, ভর কম হয় তো ঘনটা কম। তার মানে ঘনত্ব এর মানে বুঝলাম, ঘনত্ব মানে বুঝলাম যে একক আয়তনের কোন একটা বস্তুর ভর। তাহলে ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। সে কেন ভাগ করলেন আয়তন দিয়ে? বলছে একক আয়তন, এর মানে কি আয়তন দিয়ে ভাগ করলে ওটা পেয়ে যাবো 1, পেয়ে যাবো 1 ঘন একক। কথা বুঝছো? তাহলে যদি আয়তন দিয়ে ভাগ করি ভরকে, তাহলে কি পেয়ে যাবো বলো, ঘনত্ব পেয়ে যাবো। তাহলে তোমরা বলো এবার, যে ভরের যে আমরা কি লিখবো এখন, ডাইমেনশন লিখবো। তোমরা বলো ভরের ডাইমেনশন তোমরা পেয়েছো না, দেখো এম, তার মানে এখানে তোমরা উপরে লিখবে এম লিখবে, তাহলে এখানে নিশ্চয়ই। আর নিচে কি আছে, আয়তন। দেখো আয়তন তোমরা এক্ষুনি বের করলে এল কিউব, এল কিউব। তা আলটিমেটলি দেখো এম, এই নিচের পাওয়ার যখন উপরে ওঠে, তোমরা ক্লাস 9-এ পড়েছো, সূচকের ধর্মাবলিতে পড়েছো, তাহলে এই পাওয়ারটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তা কত দেখো, এম এল টু দি পাওয়ার -3, তো এটা হয়ে গেল এম এল টু দি পাওয়ার -3। এটা হয়ে গেল ঘনত্বের মাত্রা।
ওকে, তার মানে তোমাকে ঘনত্ব যখন তোমাকে বের করতে বলছে, তোমাকে ঘনত্বের রাশি জানতে হবে, কি তাই তো? ঘনত্বের রাশি জানতে হবে। তাহলে এই রাশি অনুযায়ী তোমরা আমাকে বলো যে ভরের একক কি। আগে সিজিএসটা হলো গ্রাম, তাহলে উপরে হবে জি, নিশ্চয়ই উপরে হবে জি, আর নিচে কি হবে আয়তন। বলো আয়তন কি আছে, সেমি কিউব, সেমি কিউব। কিন্তু যেহেতু নিচে লেখা যাবে না, উপর দিকে লিখবো, তাহলে এই যে থ্রিটা আছে +3, উপরে উঠলে -3, তাহলে জি আর সেমি টু দি পাওয়ার -3, মাঝে একটা ডট দিতে পারো, তাই ভাবে বলো জি সেমি টু দি পাওয়ার -3, ফাইন। আর এসআই তাহলে বলো এসআই কি বলে, এখানে গ্রামটা কি হয়ে যাবে কিলোগ্রাম, আর এটা হবে মিটার টু দি পাওয়ার -3, কেজি মিটার টু দি পাওয়ার -3। হচ্ছে ক্লিয়ার? ঘনত্ব হয়ে গেল। এবার বের করবো বেগ। বেগ আর গতিবেগ একই জিনিস, বেগ আর গতিবেগ একই জিনিস, ঠিক আছে? কিন্তু গতি আবার অন্য জিনিস, আবার গতি অন্য জিনিস। গতি হচ্ছে একটা ধর্ম, আর বেগটা হচ্ছে একটা রাশি। রাশি, এগুলো সব রাশি, ঠিক আছে? গতিবেগ আর বেগ একই জিনিস। তাহলে বেগ বা গতিবেগকে ইংলিশে বলি ভেলোসিটি। কি বলি, ভেলোসিটি। মনে রাখবে গতিবেগের ক্ষেত্রে দিকটা ফিক্স থাকবে, একটা নির্দিষ্ট দিকে যাবে। তাহলে বলো ভেলোসিটি বা গতিবেগের ক্ষেত্রে এর রাশিটা কি আছে, মানে যেটা ইকুয়েশনটা কি আছে বলো। বেগকে আমরা কিভাবে লিখি, বেগ সমান কি বলি বলো? হ্যাঁ, বেগ লিখি আমরা দূরত্ব বাই সময়, তাই তো? দূরত্ব বাই সময়। অ্যাকচুয়ালি দূরত্ব বলাটা ভুল, এর বলতে হবে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, বা একে আমরা বলি ডিসপ্লেসমেন্ট বাই সময়। বুঝতে পেরেছো? আচ্ছা, তো বলো তাহলে এখানে তোমরা বলবে যে গতিবেগের ক্ষেত্রে উপরে লিখবো দূরত্বের মাত্রা আর নিচে সময়ের মাত্রা। দূরত্ব কত বলো, এল, আর সময়টা টি। তাহলে এল বাই টি মানে এল টি টু দি পাওয়ার -1 নিশ্চয়, তাই এখানে লিখবে এল টি টু দি পাওয়ার -1। ওকে, তাহলে এর যে এককটা কি লিখবে বলো? এল মানে সেন্টিমিটার, আর টি মানে সেকেন্ড ইনভার্স, এর অপর নাম ইনভার্স বলে আবার। তাহলে বলো এসআইতে বলো মিটার সেকেন্ড ইনভার্স। হয়েছে ক্লিয়ার? ত্বরণ, গতকাল বলেছিলাম ত্বরণ। ত্বরণ মানে কি, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন। তাহলে বলো এই ত্বরণের ক্ষেত্রে রাশিটা কি ছিল? আগে বলো ত্বরণ কি জিনিস। ত্বরণ মানে হচ্ছে একক সময়ে কতটা বেগ বৃদ্ধি হচ্ছে। তাহলে বেগের বৃদ্ধি হচ্ছে ইউনিট টাইমে। তা আমি বলতে পারি বেগের বৃদ্ধি বাই, তাহলে কি বলো, সময়। বেগের বৃদ্ধি বাই সময়। আচ্ছা, তাহলে তোমরা বলো তাহলে বেগকে আমরা কি বের করলাম বলো, বেগের যে মাত্রা কি পেলাম, এল টি -1, এল টি টু দি পাওয়ার -1। আর নিচে কি লেখা আছে, সময়, নিচে আটটা, তাহলে টাইম টি। এবার বলো নিচের টিটা আছে +1 আকারে, উপরে উঠলে কত হবে -1, তাহলে উপরে একটা -1 আছে, আবার একটা -1, তাহলে -2। তাহলে এল টি টু দি পাওয়ার -2 লিখবে এখানে, এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে? তাহলে এল মানে কি বলতো, দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য মানে এককটা কি সেন্টিমিটার, আর টি মানে টাইম, টাইম মানে সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এসআইটা বলো মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এবার লেখো বল। বলকে ইংলিশে কি বলে,
ফোর্স, বলকে বলে ইংলিশে ফোর্স। তো এফ এর যে ফর্মুলা, মানে নিউটনের যে সেকেন্ড ল কি ছিল, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইকুয়াল টু এম এ এখানে লিখছি, এখানে আমি বরং এখানেই লিখি, এফ ইকুয়াল টু কি বলো, এম এ। এ মানে কি, এই যে এ মানে এই যে ত্বরণ, অ্যাক্সিলারেশন। এম মানে কি, এই যে এম মানে হচ্ছে ভর। এফ মানে কি, এই যে এফ মানে হচ্ছে ফোর্স বা বল। তাহলে এদের যে মাত্রা তাই হবে এফ এর মাত্রা, তাই তো? কারণ এরা কি পরস্পর সমান। যদি এফ এর মাত্রা বের করতে হয় তাহলে এদের মাত্রা জানলেই হয়ে গেল। তো বলো এম এর মাত্রা কি, এমই আছে, ক্যাপিটাল এম। আর এ মানে কি ত্বরণ, একটু আগে বের করলাম, কত বেরোলো, এল টি মাইনাস টু। তাহলে এল টি মাইনাস টু, তাই এটা হচ্ছে বলের মাত্রা। লিখবে এখানে এম এল টি মাইনাস টু। বুঝতে পেরেছো আশা করি। তাহলে তোমরা বলো এই বলের যে একক তোমরা লিখবে, এইবার দেখো টুইস্ট দেখো, বলের যখন তোমরা একক লিখবে তার মানে এদের একক যা সেটা হবে তাহলে নিশ্চয়ই। তাহলে এম এর একক কি হবে, গ্রাম। গ্রাম লিখবো তাহলে। এ মানে কি ত্বরণ, ত্বরণ একক কি আছে বলো, সেমি সেকেন্ড মাইনাস টু। তাহলে সেমি সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। এই পুরো জিনিসটাকে এত মানে না বেশি জটিল করে সংক্ষেপে লিখছে ডাইন। কি বলো, ডাইন, ডি ওয়াই এন ই, এটা সম্পূর্ণ নাম, কেউ সংক্ষেপে লিখে ডি ওয়াই এন, সবগুলোই ঠিক। তাহলে আমি এগুলো সবগুলো অথবা দিচ্ছি আমি, হ্যাঁ, যে কোনো একটা লিখলেই চলবে, হয় এটা লিখতে পারো বা এটা লিখতে পারো বা এটা লিখতে পারো, তিনটে ইউনিট একই জিনিস। এটা হচ্ছে প্রচলিত এগুলো, আর এটা কোত্থেকে এসে দেখিয়ে দিলাম, এটা লিখলেও ভুল নাই, সবগুলো ঠিক আছে। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমরা এটা লিখে ছেড়ে দেবো, ডি ওয়াই এন, ইটাও লিখতে হবে না। তাহলে এটা যদি সিজিএস হয় তাহলে তোমরা বলো এসআইটা বলো নিজে থেকে, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। এটা না লিখে কি লিখতে পারি, এটা না লিখে আমরা লিখতে পারি নিউটন, এন মানে নিউটন, ঠিক আছে। আর যদি বলো স্যার সবটা নাম লিখবো পুরোটা, তবু লিখতে পারো, কোনো ব্যাপার নয়, শুধু এন দিলেই বেটার। এবার হবে চাপ। চাপকে কি বলে ইংলিশে, প্রেসার। তাহলে বলো প্রেসার যদি বের করতে হয়, চাপ, চাপ কি জিনিস, মানে একটু সামান্য জায়গায় কতটা পরিমাণ ফোর্স দিচ্ছি ওটাই চাপ। এটা কোনো কন্টেনার আছে, মনে করো এটা কোনো কন্টেইনার আছে, সেই কন্টেইনারে একক ক্ষেত্রফল নাও, মানে অল্প সামান্য জায়গা নাও, একক ক্ষেত্রফল মানে যে 1 বর্গ সেমি হতে পারে, 1 বর্গ মিটার হতে পারে, মানে এক কথা থাকবে। তো 1 বর্গ সেমি এরিয়াতে যতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওখানে সেটাই কি, চাপ। তার মানে তোমরা বুঝছো চাপের মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া, তাই তো? তাহলে চাপ মানে কি জানলাম বলো, বল বাই ক্ষেত্রফল। তো তোমরা বলো যে বলের মাত্রা কি পেয়েছি, তোমরা বলবে যে বলের মাত্রা এক্ষুনি পেলাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এখানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর নিচে কি আছে ক্ষেত্রফল, দেখো ওটাও পেয়ে গেছি, কি পেয়েছি বলো, এল স্কোয়ার, নিচে ভাগ করবো এল স্কোয়ার দিয়ে, কি তাই তো? দেখো ভালো করে, এখানে এম আছে থাক সমস্যা নয়, এল উপরে আছে একটা আর নিচে আছে দুটো, তো নিচের দুটা যদি উপরে তুলি মাইনাস 2 হয়ে যাবে, তাহলে 1 থেকে 2 বিয়োগ করবো, তাহলে কত হবে, তাহলে -1 হবে, কত হবে, -1 হবে। আর টি কত আছে, -2 আছে। এটা বুঝতে পেরেছো না পারোনি? মানে উপরে যে এল ছিল উপরে একটা ছিল 1 আর নিচে ছিল +2, উপরে উঠলে -2, তো 1 -2 -1, তাহলে কি পেয়ে গেলাম, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2।
কার? চাপের। তাহলে তোমরা বলো, এখান থেকে বলো, এই জায়গা থেকে চাপের একক কি হবে সিজিএস? আচ্ছা, ওরা বলছে স্যার এম মানে স্যার গ্রাম বলছে, তো গ্রাম বলছে, সরি এম মানে কি মাস, তো হ্যাঁ ঠিক আছে, গ্রাম বলছে, সেমি টু দি পাওয়ার -1 বলছে, আরটা বলছে সেকেন্ড টু দি পাওয়ার -2, তবু ঠিক আছে। কিন্তু তুমি এখানে যদি বল, তুমি জানো তো অলরেডি ডাইন, ডাইন পার সেমি স্কোয়ার লেখা যাবে, আর এসআইতে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, ডাইন পার সেমি স্কোয়ার, আর এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, মানে -2 মানে কি নিচে স্কোয়ার ছিল তার মানে। চাপ হয়ে গেল। এবার পুরো কার্য বা শক্তি। কার্য আর শক্তি কিন্তু একই জিনিস, হ্যাঁ, দুটো কিন্তু একই জিনিস, কার্য যা শক্তি তাই। কারণ কার্য করার সামর্থ্যর নামই হচ্ছে শক্তি, কার্য করার যে সামর্থ্য তার নাম শক্তি। তাহলে কার্য বা শক্তিকে ইংলিশে কি বলি আমরা? কার্যকে বলি ওয়ার্ক ডান বলি, আর শক্তিকে এনার্জি বলি। ক্লিয়ার? কারণ ওয়ার্ক ডান পেলে তোমার শক্তি ব্যয় হবে, তাহলে শক্তি যেটা ব্যয়, ওই শক্তির ইকুয়াল টু কি এনার্জি, শক্তির ইকুয়াল টু কি ওয়ার্ক ডান। তো শক্তি আর কার্য একই জিনিস, একে আমরা বলি এনার্জি বলি, বাকি বলি ওয়ার্ক ডান। ওকে, তাহলে বলো শক্তি যে বা কার্য আমরা পাচ্ছি কি করে? বলো শক্তি বা কার্য আমরা পাচ্ছি কি করে? বলো, কার্য করার হার, তাকে আমরা কি বলি? শক্তি বলি। না, ক্ষমতা বলি, মানে কার্য করার সামর্থ্য বলি, হার না, সামর্থ্য। কার্য করার যে সামর্থ্য আমরা কি বলছি? শক্তি বলছি। তাহলে এই কার্য যখন আমরা, কার্য কখন সম্পন্ন হয় আমাদের? যখন আমরা একটা জিনিসকে বল প্রয়োগ করলাম, আর যদি ওটা আবার স্মরণ ঘটে তবে, নাহলে কাজ হবে না তো। আমি এই এই দেওয়ালটা আমি ঠেলছি, কাজ হচ্ছে? হচ্ছে না তো। আমি ফোর্স দিয়েছি, কিন্তু এই কি সরলো? কাজ হলো না তো। কাজ হতে হলে যেটা তুমি ফোর্স অ্যাপ্লাই করলে এবং সেটা মুভমেন্ট হবে, মানে স্মরণ ঘটবে, তবে তোমার কাজ হবে, না কাজ তো হবেই না। তুমি পড়াশোনা করলে, মানে বল প্রয়োগ করলে, কিন্তু পাস করতে পারলে না, তো তুমি কি রেজাল্ট হলো তোমার? রেজাল্ট হলো না তো। তো রেজাল্ট হতে হলে তোমাকে অবশ্যই পাস করতে হবে। তাহলে পাস করার কথার মানে হচ্ছে তোমার মুভমেন্ট হবে, প্রোগ্রেস হবে, ডেভেলপমেন্ট হবে। আর ফোর্স কি? এই যে তুমি ওয়ার্কআউট করছো, তুমি হার্ড ওয়ার্ক করছো, তাহলে হার্ড ওয়ার্ক এখানে কি ফোর্স, আর রেজাল্টটা কি এখানে? তোমার রেজাল্টটা হচ্ছে ওয়ার্ক ডান। এই যে তোমার পাস করছো, এটা হচ্ছে তোমার কি বলো? মুভমেন্ট বা সরণ। তার মানে কার্য বা শক্তির নিয়মটা হচ্ছে বল তো প্রয়োগ করব, বল প্রয়োগ করার মানে যেন একটা সরণ ঘটে, যেন, তাই তো। এটা মিটাচ্ছে যাওয়াটা ব্যর্থ, মানে বল প্রয়োগ করব এবং একটা কিভাবে বলো সরণ পাবো, মানে এফ দেব, একটা ডি মানে ডিসপ্লেসমেন্ট পাবো, এটাই হচ্ছে ডব্লিউ মানে ওয়ার্ক ডান। স্যার কোন দিকে স্যার সরণ হবে? তুমি যেই দিকে ঠেলছো সরণটা ওই দিকেই হবে, নাহলে কাজ হবে না। আমি ঠেলছি স্যার এই দিকে, আর যাচ্ছে ওই দিকে, কাজ হলো? তোমার দরকার হচ্ছে ওখানে পাঠানো, আর যাচ্ছে নিচের দিকে, লাভ নাই, কাজ হলো না। ফোর্স তোমার নষ্ট হয়েছে, ফোর্স তুমি ব্যয় করেছো, কাজ হয়নি। কাজ পেতে হলে তুমি যেটা চাইছো, মানে যে দিকে চাইছো সেদিকেই দরকার। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে তাহলে বলো এই ফোর্স একটা কোন রাশি, স্কেলার না ভেক্টর? বল মানে কি একটা আমরা বল প্রয়োগ করছি, একটা নির্দিষ্ট দিকে অ্যাপ্লাই করছি, বল বল একটা নির্দিষ্ট দিকে অ্যাপ্লাই করি না, তাহলে বল একটা ভেক্টর রাশি। আর ডি মানে কি ডিসপ্লেসমেন্ট, মানে সরণ, একটা নির্দিষ্ট দিকেই ঘটবে, নির্দিষ্ট দিকেই ঘটবে। তাহলে এফ আর ডি এর দিকটা একই না আলাদা দিক হবে? একই দিক হবে। তোমরা যখন ক্লাস 11-এ তোমরা যখন পড়বে, একটা চ্যাপ্টার আছে ভেক্টর আছে, 11 না 12-এ আছে মনে হয়, 12-এ আছে মনে হয়, যাই হোক, একটা আছে চ্যাপ্টার ভেক্টর। তো ভেক্টরে দেখবে যে এই যে এফ আছে, এর একটা দিক থাকবে, ওই দিকটা বোঝানোর জন্য এটা একটা অ্যারো দেওয়া হয় মাথার মধ্যে। তো এফ এর মাথায় অ্যারো আছে মানে কি এটা একটা ভেক্টর রাশি, এটা দিক থাকবে। আমি বললাম কটা বাজলো,
টাইম বললাম। তাই টাইমটা কি স্কেলার না ভেক্টর? স্কেলার। টাইম কি হবে? টাইম পূর্ব দিকে না পশ্চিম দিকে? হবে না। টাইম তো টাইমই হবে, তোমার বাড়িতে যা টাইম এখান সেম টাইম। কিন্তু যখন ফোর্স বলছি, ফোর্সটা তাহলে বলতে পারছো কোন দিকে অ্যাপ্লাই করছি আমি, কারণ এটা টেবিল আছে, আমি ফোর্স অ্যাপ্লাই করবো। যদি আমি এদিকে অ্যাপ্লাই করতে, এটা এদিকে আসবে, যদি ওদিকে ঠেলি তো ওদিকে যাবে, তাহলে এটা একটা দিক থাকবে। কিন্তু টাইম কটা বাজলো? 10টা। কোন দিকে? পূর্ব না পশ্চিম? বলা যাবে কিছু না। তাহলে তাহলে ডি আছে, এর কি থাকবে কি থাকবে না ডিরেকশন? থাকবে। কোন দিকে সরছে? তাহলে বলো এফ এর দিক আর ডি এর দিক যদি একই দিক হয় তাহলে কাজ সম্পন্ন হবে, না হলে হবে না। বলো দুজনেরই দিক যদি একদিকে হয় তাহলে দুটো লাইনের মধ্যে বা দুটো দিকের মধ্যে মাঝের কোণটা কত ডিগ্রি? কেন? এ যাচ্ছে ওই দিকে আর এও যাচ্ছে ওই দিকে যাচ্ছে, তো দুটো দুটো যে লাইন টানলাম এদের মাঝে কোনো কোণ আছে? 0 ডিগ্রি। কত ডিগ্রি বলো? তো cos 0 এর মান কত? 1। তাহলে যদি আমি বলি যে এটার মানে হচ্ছে এফ ডি কস থিটা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এফ এন্ড ডি, তাহলে এই মানটা যদি আমি কাজটা করছি এই বরাবর, ঠেলছি এই বরাবর আর যাচ্ছে ওই বরাবর, তাহলে ফোর্সের দিক আর ওর মুভমেন্টের দিক দুটো দিক একই আছে, তাহলে মাঝের কোণ 0 ডিগ্রি আর cos 0 মানে 1। তাহলে এটা যদি 1 হয় তো এফ ইন্টু ডি ইন্টু 1 এর মানে এফ ডি। তাহলে একটা মান পেলাম, মানটা পেলাম। কিন্তু যদি ঠেলছি এই বরাবর, মানে ফোর্সটা করলাম এই বরাবর আর যাচ্ছেও এই বরাবর, কিংবা আমি এই বরাবর ফোর্স দিলাম আর যাচ্ছে এই বরাবর, তো মাঝের কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার তুমি বলছো স্যার কত কাজ হবে? তাহলে এফ ইন্টু ডি কস থিটা। তা এফটা কোন দিকে দিলাম? এই বরাবর। এফটা দিলাম এই বরাবর আর ডি হচ্ছে কোন বরাবর? এই বরাবর। কোনো কারণে বলছি আমি। তাহলে এফ এর দিকটা নিচের দিকে আর ডিটা হচ্ছে এই দিকে, মাঝের কোণটা 90 ডিগ্রি। কস 90 কত? 0। তাহলে এফ ইন্টু ডি ইন্টু 0 এর মানে 0। কত পেলাম কাজ? মানে কোনো কাজই হয়নি তার মানে। তার মানে বুঝতে পারছো তো যে ডিরেকশনটা কিরকম হতে হবে? একই দিকে থাকতে হবে। তো যাই হোক, তো আমরা যেহেতু এখানে কি লিখছি? মাত্রা লিখছি। তাহলে স্যার মাত্রা লেখার সময় তাহলে স্যার এফ এর মাত্রা লিখতে হবে, ডি এর মাত্রা লিখতে হবে আর লিখতে হবে কস থিটার মাত্রা। কিন্তু কস থিটার মান তো স্যার পাচ্ছি 1 2 3 4 5 সংখ্যা পাচ্ছি, এর কোনো মান আছে? মানে কোনো কি মাত্রা আছে এর? মাত্রা নাই। মাত্রা বলছি মাত্রা, এর তো কোনো মাত্রা নাই। কিন্তু হিসাবটা আসছে এটা অন্য জিনিস, কিন্তু এর কোনো মাত্রা নাই। কিন্তু এর মাত্রা আছে। বলো এফ এর মাত্রা কি আছে? বলো এম এল টি মাইনাস 2। তাহলে তুমি এখান থেকে বলবে এফটা হচ্ছে এম এল টি মাইনাস 2 আর ডি মানে কি? ডিসপ্লেসমেন্ট, সরণ, কতটা সরলো। তো সরলো মানে কি? একটা দূরত্ব, দূরত্ব মানে কি? এল। এটা তাহলে কি বলো? একটা এল। আর কসটা মানে 1, কোনো সংখ্যা একটা কোনো এর মাত্রা নেই। তাহলে কত পেলাম আলটিমেটলি বলো? এম এল স্কোয়ার টি মাইনাস 2। তোমরা এখানে লিখবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। ওকে ফাইন। তাহলে যদি বলি কার্য বা শক্তির একক কি, এই যে এখান থেকে যদি লেখো যে এফ মানে কি? ডাইন, আর এটা কি? সেন্টিমিটার, তবু ঠিক আছে। কিন্তু যদি তুমি লেখো যে স্যার এর একটা প্রচলিত একক আছে আর্গ, মানে মানে প্রচলিত না, মানে ওইটাকে ওরা আর্গ দিয়ে লেখে, ই আর জি, ই আর জি, আর্গ। আর্গ যদি না লিখে তোমরা কি লিখবে? এটা লিখতে পারো, কি বললে বলো? ডাইন সেমি, যে কোনো একটা লিখবে। তো আর্গটাই বেশি প্রচলিত আছে। আর এসআইতে কি বলো? জুল। শুধুমাত্র যে লিখলে জুল হয়ে গেল। আর এটা না লিখে যদি তোমরা বলো যে আমরা স্যার এটা লিখবো, এই যে নিউটন মিটার, তবু ঠিক আছে। হয়ে গেল। তোমরা একটা আমাকে বের করে দেখাও ক্ষমতা, আর তোমরাও করো কমেন্ট বক্সে। চলো করো। ঠিক আছে, কারণ নিচে টাইমটা আছে, উপরে গেলে -1 হয়ে যাবে, -3 হয়ে যাবে, ঠিক আছে, বা ওটাকে -3 বলে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এই যে আমরা পেলাম এগুলো হচ্ছে সিজিএস একক আর এগুলো হচ্ছে এসআই একক। এবার একটু দেখবো কনভার্ট কিভাবে করবো।
মানে এই ডাইমেনশনকে কাজে লাগিয়ে আমরা সিজিএস মানে এসআই থেকে সিজিএস বা এখান থেকে ওখানে আমরা কি করবো, কনভার্ট করবো। কি করে, একটা আগে দেখাই, ঠিক আছে? তো যেমন ধরে নাও মিটার চেটা আমি, হ্যাঁ, দেখো তুমি যেগুলো যেগুলো বেসিক তুমি জানো, যেমন স্যার মিটার যেমন দৈর্ঘ্য ছিল, মিটার ছিল আর সেমি ছিল। তো আমাকে বলেছে যে 1 মিটার মানে কত সেন্টিমিটার। তো জানো তোমরা এগুলো, যে এই মিটার থেকে যখন সেমিতে যাবো 2 ঘর যাচ্ছি, মানে কি 10 দিয়ে 100 দিয়ে এর গুণ। তাহলে 1 গুণ 100 মানে কত, 100, তাহলে নিশ্চয় 100 সেন্টিমিটার। মানে তোমরা এগুলো শিখেছো যে কিলো, হেক্টো, ডেকামিটার, ডেসি, সেন্টি, মিলি, জানো এগুলো। কিন্তু যদি একটা এগুলো তো হচ্ছে বেসিক রাশি, বেসিক মানে দৈর্ঘ্য আছে, ভর আছে, সময় আছে, জানো এগুলো। কিন্তু যখন তোমাকে একটা এমন রাশি দিল যেটা তোমার আয়ত্তের বাইরে, কিন্তু মাত্রা তুমি জানো, তো সেখান থেকে তুমি কি করে তুমি কনভার্ট করবে, চলো একটা আগে দেখাই, বোঝো ভালো করে এটা, হ্যাঁ। এটা তোমাদের নতুন জিনিস, আগে শেখুন, ঠিক আছে? দেখো, তোমাকে বললো, যেমন আমি ফোর্স নিয়ে কাজ করছি মনে করো, ঠিক আছে? কারণ ফিজিক্সে আমাদের ফোর্সের খুব ব্যাপক প্রচলন আছে, ফোর্স। তো এই ফোর্স রাশিটাকে আমরা কি করব, কনভার্ট করব এর ইউনিটটাকে। তো ফোর্সের যে ইউনিট, তুমি জানো যে সিজিএস এর যে ইউনিটটা, সেটা হচ্ছে কি বলো, ডাইন, ডাইন। আর এসআইতে কি বলো, নিউটন। এবার তোমাকে বললাম যে আগে বলো এটা তো অনেক বড় একক, ছোট একক। যদি একটা বড় একককে আমি ভাঙি, একটা বড় অনেক অনেক বড় নোট আছে, টাকার নোট কথা বলছি, এটা 1000 টাকার নোট, আর এটা হচ্ছে 1 টাকার নোট মনে করো, বা 5 টাকা 10 টাকার নোট। তো আমি একটা 1000 টাকার নোটকে ভাঙি, তাহলে এগুলো অনেকগুলো পাবো না কম পাবো, অনেকগুলো পাবো। তার মানে বড় ইউনিটকে যদি আমি ভাঙি, তাহলে দিলে ছোট ইউনিট পাবো, বেশি না কম পাবো, বেশি পাবো। তো ওটাই বলছি, তোমাকে বলছি যে 1 নিউটন ফোর্স মানে কত ডাইন ফোর্স। কি করে করব, দেখো, বুঝো মন দিয়ে কি করবে, দেখো এবার তোমাকে একটু দেখে নিতে হবে যে তুমি মনে করে নাও যে এই যে আছে এটা কি নিউটন, তো তো 1 নিউটন, আগে বলো যে নিউটনের মানে কি, এটা ফোর্স তো, একটা ফোর্স মানে ফোর্সের ইউনিট। আগে বলো ফোর্সের মাত্রাটা কি আছে, mL10⁻²। তা এটাকে মনে করলে তুমি এখানে এম মনে করলে, এটা এল মনে করলে, টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? আর যখন তুমি ডাইনে যাবে, কিসে বলো, ডাইনে, আমি ধরে নিচ্ছি যে 1 নিউটন মানে এন ডাইন, একটা মান যখন এন ডাইন, ওই মানটা বের করবো আমি পড়ে থেকে, বা এক্স মনে করতে পারো, আমি এন ডাইন বলছি। তো ডাইন মানে আবার কি বলো, mL/2। তো এখানে যেহেতু এটা নিউটন আছে মানে বড় আছে, তো এটাকে আমি বড় দিলাম, 2 দিলাম নাম সবগুলোকে, ঠিক আছে? M2, L2, T2 নাম দিলাম। আর ডাইন যেহেতু ছোট, একে নাম দিলাম M1, L1 আর T1, যা আছে সব সেম থাকবে। বোঝা গেল ব্যাপারটা কি? মানে এটাও মাত্রা, এটাও মাত্রা, শুধু 1 2 নাম দিয়েছি। 2 দিয়েছি কেন, নিউটন বড় বলে। 1 দিয়েছি কেন, ডাইনটা ছোট বলে। তাহলে আমার কি দরকার বলে এখান থেকে, এন দরকার, তাই তো, এন আমার দরকার। ওকে ফাইন। যদি আমার এন দরকার পড়ে, তাহলে যদি এন এর মানটা আমি চাই, তাহলে তোমরা বলবে স্যার এটাকে স্যার ভাগ করবো এটা দিয়ে, তাই তো নাকি? এখানে গুণ অবস্থা আছে, তো এখানে কি ভাগ হবে কি না? তাহলে M1, L1 আর T1⁻²। এখানে কত বলো, M2, L2, T2-2। ঠিক আছে, তোমরা এবার আমাকে বলো M2 বেশি, M1টা কম। যখন আমি নিউটনে বলছি এসআই, তাহলে এম মানে কি, ভর, তো ভরটা কত হবে তাহলে, 1 কেজি। এসআইতে 1 কেজি না? আচ্ছা, তাহলে M1টা কত হবে তাহলে, 1 গ্রাম, কারণ যেহেতু এটা সিজিএসে। বলো এল নিউটনে মানে এসআইতে, এল কত বলো, 1 মিটার। আর এই এলটা 1 সেন্টিমিটার। এটা এটা কত বলো, টিটা কত বলো, সেকেন্ড, ওটাও ভেরি গুড। তো এক কাজ করো, এটি যেহেতু সবগুলো গুণ আকারে আছে, তো আমি লিখছি, একটু গুছিয়ে লিখছি, M2/M1 লিখতে পারি, গুণ L2/L1 গুণ T2/T1, দুটোর পাওয়ার -2 আছে। কোনো সমস্যা বুঝতে? ওকে ফাইন, মানগুলো বলো এবার। এটা এখানে না লিখে আমি এখানে লিখছি।
বলো তাহলে M2 কত বলো? 1 কেজি। 1 কেজি তো, তো 1 কেজি মানে কত গ্রাম? তো এটা 1000 গ্রাম, 1000 গ্রাম, আর নিচে 1 গ্রাম, ঠিক? ইনটু, বলো L2 কত? মিটার, মানে 100 সেমি, তাহলে নিশ্চয়ই 100 সেমি, নিচে 1 সেমি। কথা বুঝছো কি বুঝছো না? T2 1 সেকেন্ড, আর নিচে 1 সেকেন্ড। এটা কেটে যাচ্ছে পুরোপুরি না? বলো, জি জি কেটে যাচ্ছে, সেমি সেমি কেটে যাচ্ছে। তাহলে দেখো 1000 × 100, হ্যাঁ 3টা আর 2টা, 5টা শূন্য, মানে 1-এর পিঠে 5টা শূন্য, এর মানে হচ্ছে 10^5। তার মানে n এর যে মানটা পেলাম 10^5, তা আমরা কি বলতে পারি যে 1 নিউটন মানে 10^5 টাইম। বুঝলে কি বুঝলে না? এটা দেখলাম মাত্রা দিয়ে আমরা বের করলাম আমরা। দেখো, যারা সায়েন্স নিয়ে পড়বে, একদম একান্তই ইচ্ছুক, তাহলে প্রথম দিন থেকেই পড়া উচিত। না হলে কি বলতো, মাঝখান থেকে এসে বলে স্যার টাফ লাগছে, তাহলে বলবে না কথা, বলো? মাঝখানে যদি আসে তো বলবে স্যার কঠিন লাগছে স্যার। আর একবার যদি কঠিন ভাবতে শুরু করে দেয়, ওর প্রতিদিন একটু করে বাড়বে কঠিন। এবার একটা দিচ্ছি করো, ওটা হচ্ছে 1 জুল মানে কত আর্ক। দেখো এটা বলে দিচ্ছি, তারপর যাচ্ছি আমি। হ্যাঁ দেখো একটু বলে দিচ্ছি। দেখো, যেহেতু তোমাকে বলেছে যে ইউজিং দ্য ফর্মুলা অফ ডাইমেনশন ফাইন্ড দ্য 1 জুল ইজ ইকুয়াল টু হাউ মাচ আর্ক। ক্লিয়ার না? এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, বলে দিচ্ছি ইউজিং ডাইমেনশন ফর্মুলা। তো তুমি জানো এই জুল হচ্ছে কার একক? শক্তির একক বা কার্যের একক বা ওয়ার্ক ডান। আর তুমি জানো যে শক্তির যে মাত্রা বা কার্যের যে মাত্রা, সেটা হচ্ছে mL²T⁻²। জানো তুমি এটা? এবার এটাকে কাজে লাগিয়ে আমরা কি করব? এটাকে বের করব। যেহেতু এটা জুল আছে, তো সেক্ষেত্রে এটাকে আমরা কি করব? সবগুলোকে বড় বড় সংখ্যা ধরবো, মানে M2, L2, T2। আর এটা যেহেতু আর্ক মানে সিজি এসে, একে ধরবো M1, L1, T1। তুমি অন্য কিছু ধরতে পারো, এটা আমি ধরছি সুবিধার্থে বোঝার জন্য। তো ধরছি এখানে দেখো 1, তাহলে M2, L2, T2, এখানে স্কোয়ার দেবো, এখানে -2 দেবো। ক্লিয়ার? আর ডান দিকে লিখবো, ধরে নিবো n, মনে করো যে n আর্ক হবে। আর এখানে কি লিখবো? ওই সেম M1, L1, T1, এখানে স্কোয়ার দেবো, এখানে -2 দেবো। এবার তুমি n এর মান বের করবে। যদি n বের করতে চাও, সিম্পলি কি করবে? এটাকে ভাগ করব এটা দিয়ে, কেন এর গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো M2, আমি এটা একবারে লিখছি, হ্যাঁ ভেঙে লিখছি, M2 বাই এখানে M1, এখানে L2² বাই L1², তাই তো? দেখো T2⁻², T1⁻²। বুঝে গেলে এতটা? এবার কি করবো? সিম্পলি বলবো, দেখো M2 মানে কি? বড় ইউনিট, SI বড় ইউনিট। M2 মানে কি? M মানে কি বলো? ভর, মানে 1 কেজি। তুমি লিখবে তাহলে 1 কেজি লিখবে এখানে। M1 ছোট ভর, 1 গ্রাম, তাহলে এখানে কথা বুঝছো কি বুঝছো না? এখানে দেখো L2 মানে L মানে কি? লেন্থ, লম্বা আছে। বড় মানে 1 মিটার, তাহলে আছে এখানে নিশ্চয়ই। স্কোয়ার আছে কিন্তু, স্কোয়ার দিবে তাহলে। ঠিক আছে, এখানে স্কোয়ার দেওয়া উচিত। আর যেহেতু L1 আছে, ছোট আছে ইউনিট, মানে 1 তো ছোট, তাই কি 1 সেমি স্কোয়ার। স্কোয়ার আছে বলে স্কোয়ার দিলাম কিন্তু, হ্যাঁ। ইন্টু টাইম, টাইম তো জানো হচ্ছে সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড। এটা পাওয়ারটা দুটোই একই আছে, -2 একবার দিয়ে দিলাম। এটা কেটে আলটিমেটলি তাহলে কি, তাই তো? এবার কি করব? 1 কেজি মানে 1000 গ্রাম, মানে আগেরটাতে এটা লিখে কিন্তু তখন মনে হয় না, কোনো ব্যাপার না। আর নিচে 1 গ্রাম, এখানে কত? দেখো 1 মিটার আছে, তাই তো? কি আছে বলো? 1 মিটার আছে। তুমি কিসে নিয়ে যাবে? সেমিতে নিয়ে যাবে। তো কত বলো? 100 সেমি হবে। কিন্তু ভালো করে এখানে দেখো, স্কোয়ার আছে, মিটার স্কোয়ার থেকে তুমি সেমি স্কোয়ারে যাবে। দেখো মিটার মানে তো 100, এটা 100 কিন্তু সেমি হলো। এবার তুমি স্কোয়ারে যাবে, তাহলে তাই আবার স্কোয়ার করতে হবে। তাহলে কি করতে হবে বলো? স্কোয়ার, মানে আর, মানে তাহলে স্কোয়ার যদি করি, এখানে স্কোয়ার করলাম, তাহলে আর নিচে কি আছে বলো? 1 সেমি স্কোয়ার, এখানে সেমি স্কোয়ার। এটা বুঝলে ব্যাপারটা না বুঝলে না? স্কোয়ার ছিল, চুপচাপ স্কোয়ার তোমাকে দিতে হবে। ইন্টু, এটা তো কিছু নাই, 1 হয়ে গেছে কেটে।
তো এখানে গ্রাম গ্রাম কেটে গেল, সেম স্কোয়ার কেটে গেছে। এখানে 100 সরি 1000, দেখো 100 স্কোয়ার মানে কি শূন্য হয়ে যাবে 4টে, তো একের পিঠে 4টা শূন্য। তা দেখো এখানে 4টা আর এখানে 3টা, 10^7। তাই n এর মান পেয়ে গেলাম 10^7, এটা হবে 10^7 আর্গ। বুঝে গেছো? এই যে পেলাম 10^7 আর্গ পেলাম, এই যে তার মানে এটা গুণ করতে হচ্ছে আমাকে, তাহলে কার সঙ্গে? এই একের সঙ্গে। যেটা গুণ করছি রূপান্তর করার জন্য, এসআই থেকে সিজিএসে যাওয়ার জন্য, তো এটার নাম হচ্ছে রূপান্তর গুণক। রূপান্তরে যে গুণটা করছি আমরা, কত বলো? 10^7 গুণ করছি না, তো এটার নাম কি বলো? রূপান্তর গুণক। বুঝতে পেরেছ? তাহলে এই শক্তির ক্ষেত্রে এসআই থেকে যখন যাবো সিজিএসে, রূপান্তর গুণকের মান কত? 10^7। এর কোনো ইউনিট নাই, এর একটা সংখ্যা, একটা এর কেমন থাকবে ইউনিট আবার। আর বলের ক্ষেত্রে 10^5 হচ্ছে রূপান্তর গুণকের মান। বুঝতে পেরেছ? লিখে নাও ফটাফট। এরপরে আমরা দেখে নেব সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম। চলো দেখো, এটা ভালো করে বোঝো। হ্যাঁ, এটা খুব বোঝার জিনিস আছে। আমি লিখছি এখানে সরল দোলক। দোলক মানে এর কাজ দুলবে, এই দুলবে, ঠিক আছে? আর কেন হচ্ছে সরল? কারণ এর গতিটা হবে সিম্পলি, মানে এটা তো এখন বুঝতে পারবে না যদিও, এটা হচ্ছে তোমার কি, দেখো এটা একটা মনে করো আলম্ব, এটা এদিকে আলম্ব করে, এটা আলম্ব মানে কি বলতে এমনি আটকে আছে কথা মনে করো, ঠিক আছে, রেখে দিয়েছি। আর এটা হচ্ছে সুতো, এটা কি সুতো, কিন্তু এই সুতোটা যেন আবার লম্বা যেন বৃদ্ধি না হয়ে যায়, যেন লেন্থটা যেন বেড়ে না যায়, লেন্থটা হবে ফিক্স। আর নিচে এই খানটাতে রেখেছি একটা পিণ্ড। পিণ্ড মানে একটা কিছু, এই যে দেখতে পাচ্ছ একটা ভারী মানে আছে, মানে এই সুতোর কোনো ভর নাই, এর কোনো ভর নেই, কিন্তু এর একটা ভর আছে, এর নাম কি বললাম? পিণ্ড। ঝুলিয়ে দিয়েছি, তারটা হবে টান টান, আর এমনিকে দুলিয়ে দিলাম, ঠিক আছে? এর নিজে দুলছে। তো এবার এখান থেকে যাত্রা শুরু করে, ওই এখান থেকে যাত্রা শুরু করলো, গিয়ে ফিরে আসলো আবার, এটা হচ্ছে দোলন কাল। এই যে গিয়ে আবার ফিরে আসছে, যে সময় ফিরে আসছে, সেই সময়টার নাম হচ্ছে দোলন কাল। মানে কাল মানে পিরিয়ড, টাইম পিরিয়ড, বুঝতে পারছো? তো এটা আশা করি ক্লিয়ার। তাহলে তাহলে এবার আমরা দেখব যে এটার যে এই যে দোলন কালটা যে হবে, এটা যে ছোট হয় তার ক্ষেত্রে যে হবে, বড় হলে নিশ্চয়ই আলাদা আলাদা মান আসবে, এর ভরের উপর ডিপেন্ড করবে। সেক্ষেত্রে আমরা একটু দেখব যে এই টাইমটা যে আছে, এই টাইমটা যে আছে, সেই টাইমটার মানটা কার কার উপর ডিপেন্ড করবে। একটা হতে পারে এর লেন্থ, একটা হতে পারে পিণ্ডের ভর, আর একটা হচ্ছে পৃথিবীকে টান দিচ্ছে না। আগে বলো তো, এরকম যখন ছেড়ে দিই একটা সময় গিয়ে এটা আবার স্থির হয়ে যাবে না? স্থির হবে কি হবে না? তার মানে কি এই নিচে পৃথিবীকে টানছে বলে, যখন আমি একে এভাবে রাখছি, মন দিয়ে বলছি, যখন এভাবে রাখছি মনে করো, ছাড়লাম এখান থেকে, ছাড়ার পর যখন এখানে আবার আসছে, আসছে এদিকে ওই, তার মানে কি একটু একটু করে কমতে 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 থেমে যাবে না? কেন? এইরকম অবস্থায় পৃথিবী কোন দিকে টানছে? ওদিকে টানছে, ওদিকে টানছে, নিচের দিকে। তার মানে কি নিচের দিকে মানে কি এরকম অবস্থায় এসে থামবে। তার মানে এতটুকু বুঝতে পারলাম যে একটা, খুব বোঝো এদিকে, এটা আমার একটা আলম্ব আছে, মানে ওটাই সুতোটা আর কি, এখানে একটা পিণ্ড আছে, কি আছে বলো? তা এর একটা ভর আছে নিশ্চয়, ভরটা মনে করো এম, ভরটা কত? এম। তাহলে এরও ভর নিশ্চয় এম, তাহলে ওটাই ভর, ওটাই ওখানে যাচ্ছে একবার, এবার এখানে আসছে, মানে এই বরাবর ওর মুভমেন্টটা হচ্ছে, কি তাই তো? হ্যাঁ। তখন বক্তব্য হচ্ছে, যখন আমি এভাবে করে যাওয়া আসা করছে, তাহলে এই যে লেন্থটা আছে মানে এল আছে, এর ভর এম আছে, আর পৃথিবীকে টানছে কোন দিকে? একদম নিচে, নিচের দিকে অভিকর্ষ, এর মান কি জি। তার মানে এই, তাহলে এই যে পুরোটা যে যাচ্ছে মানে গিয়ে ফিরে আসছে টাইম পিরিয়ডটা, তাহলে এই টি মানে টাইম, তাহলে টাইমের মানটা ডিপেন্ড করবে কার কার উপরে? একটা হতে পারে এম হতে পারে, একটা এল হবে, আর একটা জি হবে।
আর তো কোনো রাশি এখানে নেই যাদের উপর ডিপেন্ড করবে। তো এবার এই মানগুলোর উপর ডিপেন্ড করবে। তো এই মানগুলো যখন বসাবো তার সঙ্গে যদি সমান করতে পারি যদি ইকুয়াল চিহ্ন দিই, তাহলে একটা আমার কি লাগবে, ধ্রুবক লাগবে। সেই ধ্রুবকের মানটা কত ওটা আমরা পরে দেখবো, এখান থেকে বের করলে বুঝতে পারবো। তাহলে টি ইকুয়াল টু কে ইন্টু এম ইন্টু এল ইন্টু জি। মানে এই এম এর মানটা কত আমি জানি না, এল এর মানটা কত আমি জানি না, জি এর মান আমি জানি, তাই তো? মানে এদের উপর ডিপেন্ড করবে, এদের উপর ডিপেন্ড করে টি এর যে রাশিটা পাবো সেটা আমরা বের করবো এখন। ঠিক আছে, তো এবার রাশিটা কেমন হবে চলো আমরা এবার একটু বুঝে নিচ্ছি ভালো করে। দেখো, প্রথম বক্তব্য হচ্ছে টি আছে, টি কার রাশি, মানে কার একক, সময়ের একক। তাহলে সমান চিহ্নের বাম দিকে যদি আমি লিখি মাত্রা আকারে, ডাইমেনশন আকারে, কারণ এখানে পুরোটা গল্প হবে কি দিয়ে, ডাইমেনশন দিয়ে হবে। ওকে, তাহলে বলো এদিকের যে ডাইমেনশনটা আছে আমরা লিখতে পারি এম এল টি। শুধুমাত্র টি আছে মানে এম নাই এল নাই, তাহলে এম এর পাওয়ার 0, এল এর পাওয়ার 0, টি এর পাওয়ার 1। এটা কোন পার্টটা লিখলাম, শুধু এই পার্টটা। সামথিং টু দি পাওয়ার 0 মানে কত, 1। এটা 1, এখানে সব গুণ আছে শব্দ নাকি, ইন্টু 1 ইন্টু টি টু দি পাওয়ার 1 কত হলো, আলটিমেটলি টি পেলাম। তাহলে ডান দিকে মানে কে আছে থাক, সমস্যা নয়, এটা ধ্রুবক আছে এখানে। বলো এম, তাহলে এই এমটা যে আছে, তাহলে এই এম এর মানটা, মানে এম মানে কি বলো, ভর তো, তা কি লিখতে পারি বলো, ক্যাপিটাল এম লিখতে পারি তাহলে। কিন্তু এই ক্যাপিটাল এম এর পাওয়ারটা কত আমি জানি কি, জানি না। কিছু একটা হবে, আমি ধরে নিলাম এক্স। কত বলো, এক্স। বলো এল, এল মানে কি, দৈর্ঘ্য, তাহলে ক্যাপিটাল এল নিব। তাহলে এর পাওয়ারটা কত আমি জানি না, মানে এই রাশিগুলো থাকবে কিন্তু মানটা কত জানি না। তো তো এটা কত ওয়াই ধরলাম মনে করো, আর জিটা, জি যে আসবে এটা জেড মনে করো। মানে জি তো থাকবে কিন্তু জি এর পাওয়ারটা কত জানি কি, জানি না, আমি দিলাম জেড। তাহলে এখান থেকে যদি আমি বুদ্ধি করে এক্স ওয়াই জেড এর মানগুলো বের করতে পারি, তাহলে ইজিলি টিটা বের করতে পারবো না? এটাই আমাদের কাজ। তাহলে বলো তোমরা আমাকে এটা কোত্থেকে পেলাম, এখান থেকে। আর এটা এই যে ছবি, বলো দুই সাইড থেকে কম্পেয়ার করো। তোমরা বলো এখানে এম আছে, এম আছে, এম এর পাওয়ার কত, এম এর পাওয়ার, তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। বলো এল এর পাওয়ার কত এখানে, তাহলে ওয়াই কত বলো, 0 কি, তাই তো? আচ্ছা, এখানে একটা কাজ করো, এটা লেখার আগে জিটাকে একটু ভাঙিয়ে নাও। কেন, জি তো কোনো একক নয়, সরি মানে ডাইমেনশন নয়, জিটা একটা রাশি। তাহলে জি এর যদি তুমি ডাইমেনশনটাকে বের করো তাহলে সুবিধা বেশি হবে। তো আগে বলো তোমরা আমাকে, জি মানে কি বলো তো, অভিকর্ষজ ত্বরণ। এর মাত্রা কি, এল টি টু দি পাওয়ার -2। অভিকর্ষজ ত্বরণ, তো ত্বরণ মানে অ্যাক্সিলারেশন, আর অ্যাক্সিলারেশন মানে কি বললাম, এ মানে কি, এল টি টু দি পাওয়ার -2 বের করলাম। মনে আছে না, মনে নাই? এটা মনে আছে নিশ্চয়ই। তাহলে এখান থেকে তুমি আগে এটাকে সাজিয়ে নাও একটু ভালো করে, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1। ওকে, আর এখানে দেখো কে, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, আর জেড মানে কি লিখবো, এল টি টু দি পাওয়ার -2, তার পাওয়ার কত, জেড। এবার ঠিক আছে, কারণ ততক্ষণে জি তো আমাদের অচেনা রাশি একটা, এটা আর একটু গুছিয়ে নাও তাহলে। এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1, কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স। এখানে এল এর পাওয়ার কত, এখানে এল এর পাওয়ার জেড, তাহলে এল টু দি পাওয়ার, না, ওয়াই প্লাস জেড। সূচকের নিয়ম, গুণের সময় পাওয়ারটি যোগ হয়ে যাবে না, ওয়াই প্লাস জেড ইন্টু টি। বলো টি এর পাওয়ার কত, -2z। কেন, এখানে কিন্তু গুণ অবস্থায় আছে,
কিন্তু এখানে দেখো এল এর পাওয়ার জেড আর এল এর পাওয়ার ওয়াই দুটো মানে যদি মানে বেস সমান থাকে তো গুণের সময় পাওয়ারটা কি হবে? এটা বোঝা গেছে? এবার কম্পেয়ার করো, সুবিধা হবে। তাহলে বলো, এখানে এম এর পাওয়ার কত আছে? এক্স। এম এর পাওয়ার 0, তাহলে এক্স এর মান 0 পেয়ে গেলাম। ওকে, এখানে এল কত? এখানে এল কত? তাহলে ওয়াই প্লাস জেড এর মান কত? 0। ক্লিয়ার? বলো, টি পাওয়ার কত এখানে? 1, টি এর পাওয়ার -2z, তাহলে -2z এর মান কত? 1। এখান থেকে এক্স ওয়াই জেড এর মানগুলো বের করতে হবে। ওকে, চলো বের করছি। আগে এখান থেকে জেড কত বলো? -1/2, তাই তো? তার জেড যখন -1/2, তো ওয়াই কত হয়ে যাবে? +1/2। তবে তো কেটে কেটে 0 আসবে। কথা বোঝা গেল না? জেড এর মান যদি -1/2 হয়, এই জেড এর মানটা এখানে যদি বসাও তো ওয়াই কত বেরোবে? +1/2। কারণ +1/2 আর -1/2 কেটে কত 0 হবে না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়াই এর মান +1/2। আর এক্স তো আগে পেয়ে গেছি, এক্স এর মান কত? 0। তাহলে স্যার এক্স পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম, জেড পেয়ে গেলাম না? চুপচাপ মানগুলো বসাও। কোথায়? এই যে এখানে কি লেখা আছে? লেখা ছিল টি ইকুয়াল টু কে, ছিল স্যার কে লিখলাম। আর এই যে এম আছে, তো এম মানে কি? এম এর পাওয়ার কত? এক্স ছিল না? এক্স মানে কত? 0 তো। তাহলে স্যার এম এর পাওয়ার 0, তাই তো? এল ছিল, এল এল দিলাম। তো এল এর পাওয়ার, এল মানে কত ছিল? পাওয়ার কত ছিল বলো? এল ছিল কত? ওয়াই। ওয়াই কত বেরিয়েছে? ওয়াই কই রে বাবা? এই যে 1/2। বুঝছো কি বুঝছো না? ইন্টু যে জি ছিল, হ্যাঁ জি। তো জি লিখলাম। তাহলে এখানে পাওয়ার কত ছিল? জেড। জেড কত? -1/2। ফাইন। এবার একটু সাজিয়ে দাও। তাহলে টি এর মানটা যে পেলাম কে, এম এর পাওয়ার 0 মানে 1, লেখার দরকার নাই। এল এর পাওয়ার হাফ, হাফ মানে কি? রুট। তাহলে রুট এল স্যার। আর জি দেখো, জি এর পাওয়ার কত আছে? -1/2। এর মানে লেখা যাবে কি 1/√জি। এটা জানো কি জানো না? এটা ক্লাস 10 এ পড়েছিলে, দ্বিঘাত সমীকরণে পড়েছিলে। ছিল না দ্বিঘাত সমীকরণে? যে কোনো সংখ্যার পর হাফ মানে হচ্ছে রুট, আর -হাফ মানে নিচে রুট। এটা ক্লিয়ার না? ক্লিয়ার? এই দুটোকে যদি গুছিয়ে লেখা হয় তাহলে টি হয়ে যাবে কে ইন্টু √L/জি। তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে গেলাম? তাহলে টি এর সঙ্গে এল জি এর যে সম্পর্ক, তাহলে টি প্রপোর্শনাল টু √L/জি। লেখা যাবে কি যাবে না এখান থেকে? এটা ধ্রুবক তো, ধ্রুবক আর সমান চিহ্ন উঠলে কি হবে? প্রপোর্শনাল টু। তাহলে টি প্রপোর্শনাল টু √L/জি। তাহলে তোমরা বলো আমাকে যে এই যে পিণ্ডটা আছে, পিণ্ডটা আছে, এটি দৈর্ঘ্য আছে সুতাটা, তার উপর কেমন সম্পর্ক? সরল সম্পর্ক, টাইম পিরিয়ডের। আর জি এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক। তাহলে কোথাও যদি পৃথিবীর, আগে বলো এটাতে পৃথিবীর জি, এটা ফিক্স না? ফিক্স নয়? ফিক্স, কিন্তু সব জায়গায় ফিক্স নয় আবার। যেমন মেরুতে এর মানটা অনেক বেশি, নিরক্ষরেখার মানটা অনেকটাই কম। তো এই জি এর, আচ্ছা আমি ধরে নিচ্ছি ফিক্স, মনে করো এইখানে আমরা যেখানে আছি। তাহলে যদি আমরা এখানে থাকি তাহলে সেক্ষেত্রে শুধু এল এর উপর ডিপেন্ড করছে। আর যদি আমরা চলে যাই মেরু অঞ্চলে, তাহলে ওখানে জি এর মানটা বেড়ে যাবে, তো টিটা কমে যাবে। আর যদি চলে যাই নিরক্ষরেখায় যাই আমরা, তাহলে ওখানে জি এর মানটা কমে যাবে, টিটা বেড়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম সরল দোলকের ক্ষেত্রে টাইম পিরিয়ড যে রিলেশনটা, কার সঙ্গে? একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে ভরে, সরি জি মানে গ্র্যাভিটি, কেমন সম্পর্ক পেয়ে গেলাম। লেখো।